আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ৩০ নাম্বার পর্ব নিয়ে আয়সা পড়ছি। প্রায় বছরখানেক পরে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেঞ্জামিন। সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায় দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময়ে ক্যানাডায় পাড়ি জমিয়েছিলেন মাহিন, এবং সে কাজে বেশ সফল হয়েছেন তিনি। কুড়িয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা, মডেল হয়ে হেঁটেছেন পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে। আর তাই তো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পেশাকে সামনে রেখেই বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফিরলেন মাহিন। নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকু নেই। টেপ রেকর্ডারের মতোই গড়গড় আওয়াজে সংবাদ পেশ করে ১ সেকেন্ড মতো থামলেন বক্তা। এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে। লোকটা কথার জোয়ারে লাগাম টানতে না টানতেই ভিআইপি এক্সিট ধরে বেরিয়ে এলো দুজন কালো পোশাকের সুঠামদেহী বলবান পুরুষ। দেহরক্ষী হবে হয়তো। এর পরপরে ইউটার্ন ধরে বেরিয়ে আসে অ্যাডিডাস ব্র্যান্ডের গ্রে ট্র্যাকস্যুট আর নাইকি খচিত স্নিকার্স পরিহিত একটা ছিমছাম বরণের লম্বাটে পুরুষ। বয়স কতই বা হবে, ২৭, ২৮ কিংবা তার চেয়ে একটু বেশি। তবে আপাতত ম্যানলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধি তার পরিচয়ের বাহক। যদিও লোকটার পুরুষালী মুখাবয়ব সমগ্রটা ঢাকা পড়েছে কালো মাস্কের অন্তরায়, তাও যে কেউই এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটাই মাহিন বেঞ্জামিন। মাহিন বেরুতেই অপেক্ষার অবসান ঘটল সকলের। এয়ারপোর্টের অভিমুখে জোর কদমে ছুটে আসতে লাগল গণজোয়ার। তাদের বেশিরভাগই তরুণ তরুণী। অগত্যা অনুগামী ভক্তকুলের সান্নিধ্যে দাঁড়াতে হল মাহিনকে। ছবি তুলল কয়েকজন। এরপরই শুরু হল সাংবাদিকের একের পর প্রশ্নের বহর। পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের হালচাল সবকিছুই ছিল প্রশ্নের অন্তর্গত। মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করল, তবে পরিস্থিতি অনুকূলে নয়। হু হু করে ভিড় বাড়ছিল এয়ারপোর্টে। ইতিমধ্যে হইহট্টগোলে মুখরিত চারিপাশ। সিকিউরিটি পুলিশগুলো হিমশিম খাচ্ছে রীতিমতো। এই পর্যায়ে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের পিয়ে তুর্য। দেহরক্ষীদের চোখের ইশারা দিয়ে ঝটপট পরিষ্কার করে ফেলে রাস্তাটা। অতপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে। পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামেনি এখনও। কিছু শোনা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এত প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই। সহসা গাড়ির দিকেই এগুচ্ছিল মাহিন। তন্মধ্যে কেউ একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল, বিয়ের পিঁড়িতে কবে বসছে মাহিন? আর যদি বসেও থাকে তাহলে সেই ভাগ্যবতী কে? অকস্মাৎ প্রশ্নটা চট করেই স্থির মনোযোগ কেড়ে নিল মাহিনের। ফলশ্রুত পেছনে ঘুরল সে। মুখের আদলে স্ফীত হাসি ধরে রেখে জানাল, আছে একজন। যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হই তবে শীঘ্রই সুসংবাদ পাবেন। এখানেই পজ হল ভিডিও। মাহিনের হাস্যোজ্জ্বল মুখখানা এখনও প্রতীয়মান পুরো আইপ্যাড জুড়ে। ট্রেডমিলের গতি স্থির করে হাতের সাহায্যে কানের এয়ারপডসগুলো টেনে টেনে খুলল এরিস। অতপর কাচের জানালা ভেদ করে সেগুলো ছুঁড়ে মারল জঙ্গলের অদূরে। তুষারের থমথমে অভিব্যক্তির পরিবর্তন হল না তাতে। সে আইপ্যাডটাকে গুছিয়ে নিল সযত্নে। মাহিনের কিঞ্চিত প্রশংসা করে বলল, মানতেই হবে, হি ইজ ভেরি কনফিডেন্ট। মুখাবয়ব রক্তিম হল এরিসের। দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠল, ননসেন্স, সরাও এটাকে। হ্যাঁ সুযোগ মাথা নাড়াল তুষার। আইপ্যাড সমেত সরে গেল কয়েক পা। জিম রুমের এক পার্শ্বে ছড়িয়ে রয়েছে আধুনিক ধাঁচের দান্দনিক কারুকাজ শোভিত কয়েকটি কালো রঙা ডিভান। সামনে সেন্টার টেবিল অনুপস্থিতি। কালোর উপর স্বর্ণালী প্রলেপ, দেখতে চমৎকার লাগছে বেশ। তার পাশেই একটা মিনি ফ্রিজ। টুকটাক সোডা আর কোমল পানীয় রয়েছে হয়তো। তুষার এগিয়ে গেল সেদিকে। ফ্রিজ খুলে হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে গিয়ে বসল ডিভানে। বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসতে বসতে এরিসের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন ছুড়ল সে, আজকাল আপনি খুব ডিস্টার্ব এরিস। অকারণেই রেগে যাচ্ছেন। হুটহাট গার্ডদেরকে শ্যুট করে দিচ্ছেন। ইভেন ব্লাড ডায়মন্ড মিশন কমপ্লিট হওয়ার পার্টিটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন। আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো। ইজন্ট দিস আ কজ ফর কনসার্ন? নির্বিকারে সামনের পাঞ্চিং ব্যাগের কাছে এগিয়ে গেল এরিস।
বক্সিং গ্লাভসগুলো হাতে চড়াতে চড়াতে জবাব দিল, কি বলতে চাইছ, স্পষ্ট করো। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কিছু মুহূর্ত নিষ্প্রভ চেয়ে রইল উদ্ভ্রান্ত এরিসের পানে, যে এই মুহূর্তে পৈশাচিক দানবের মতোই ফোঁসফাঁস করছে ক্রোধে। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তোড়ে বালু ভর্তি পাঞ্চিং ব্যাগটাকে দিশাহারা করে ফেলছে অহর্নিশ। নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে যেন, তাও দমছে না মাফিয়া বস। পরিধেয় ব্ল্যাক স্যান্ডো গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরেই চোখ ধাঁধাচ্ছে গৌর বর্ণের পুরুষালী শরীর জুড়ে। মানানসই ঘর্মাক্ত পেশিগুলো ক্রোধের তাড়নায় ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এটা কোনরূপ শরীরচর্চার স্বাভাবিক কার্যক্রম নয়, সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছে তুষার। ফলশ্রুত নীরবতা ভেঙে প্রত্যুত্তর করল সহসা, আই থিঙ্ক ইউ নিড সাম পিস এরিস। তৎক্ষণাৎ থমকাল এরিস। হাতের গতি পুরোপুরি স্তব্ধ হয়ে এলো ওর। মাফিয়া বসের ক্ষিপ্রতা থেকে কিয়ৎক্ষণ ফুরসত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দোদুল্যমান পাঞ্চিং ব্যাগটা। চোখের মাঝে কৌতূহলের ইন্ধন ধরে রেখে ঘাড় ঘোরাল সে। মুহূর্তেই আদান প্রদান হল ক্ষীণ অভিব্যক্তির, আর ইউ শিওর? কণ্ঠের মাঝে কিছুটা অসঙ্গতি আর গম্ভীরতা সুস্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটি শিরা উপশিরায় অস্থিরতার দাবানল, অথচ বিদ্রুপাত্মক স্বরে প্রশ্নটা ছুড়ল এরিস। প্রত্যুত্তরে নেত্রপলে সাঁয় জানাল তুষার। কণ্ঠে দৃঢ়তা ধরে রেখে বলল, আই এম শিওর। কথা বাড়াল না এরিস। এদিক ওদিকে ঘাড় ফুটিয়ে ফের বক্সিংয়ে মনোযোগ স্থির করল সে। তীব্র কষাঘাতে অবিরত থেকে উদ্ভ্রান্ত আওয়াজে জানাল, দেন ব্রিং মি সাম পিস তুষার। আই থিঙ্ক ইউ নো ভেরি ওয়েল ওয়্যার মাই পিস ইজ। আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনে রঙিন পুরো শহর, কোথাও কোনো মলিনতার লেশমাত্র নেই। নেই সেই একঘেয়ে শীতল নির্জীবতা। সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তিক হিমেল হাওয়া, উৎসব মুখর চারিপাশ। বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়্যাল টিউলিপ। পর্যটন এরিয়া ইনানি আজ লোকে লোকারণ্য। একান্ত ব্যক্তি মালিকানাধীন বিচটিও জনসমাগমে পরিপূর্ণ। বিচের চারিদিকে অমোঘ পুষ্পরাজির স্নিগ্ধ বিচরণ। তাজা গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা দিকবিদিক। উৎসব আর আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা। বাসন্তী শাড়ি আর পাঞ্জাবি পরিধেয় কপোতকপতিরা যেন সদ্য ফোটা ভৃঙ্গরাজ। ফাল্গুনী আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বাসন্তীর মিশেলে জামদানি শাড়ি চড়িয়েছে নিঝুমো। খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা। ঘন পাপড়িযুক্ত আঁখিদয়ে টেনেছে কাজলের ভারী প্রলেপ। ফিনফিনে ওষ্ঠপুর জুড়ে লেপটে আছে মানানসই লাল লিপস্টিক। তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। না পারছে ঠিকমতো কুচি সামলাতে, আর না তো আঁচল। কোনো মতে শাড়িটাকে দুহাতে আঁকড়ে ধরে পা বাড়িয়েছে বুটিক হাউসের পণে। ঈশানী বোধহয় ওখানেই আছে। বসন্ত বরণ উপলক্ষে রয়্যাল টিউলিপে আজ এলাহি আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের। আধুনিক, ক্লাসিক্যাল অনেক শিল্পীরাই মঞ্চ মাতাবেন আজ। পরিষ্কার গোধূলির ললাটে ঝুরঝুরে আলোর ছটা। সন্ধ্যা হলেই উৎসবে মেতে উঠবে সকলে। নিঝুম আর দেরি করল না। সাজগোছে সাবধানতার হাত বুলিয়ে এগিয়ে গেল বুটিক হাউসের পণে। সেখানে গিয়ে বাইরে থেকেই ডাকল ঈশানীকে, ইস্যু আছিস? নিঝুমের আওয়াজ পেয়ে ব্যগ্র কদমে ছুটে এলো ঈশানী। জানালো, হ্যাঁ রে, আর ঘণ্টাখানেক, এরপরই মার্কেট বন্ধ হয়ে যাবে। ততক্ষণে একটু বিচটা ঘুরে আয়। আমি সবকিছু গুছিয়ে বেরোলে দুজন মিলে কনসার্টে যাওয়া যাবে। ঈশানীকে দেখে হতবিহব্বল নিঝুম। মেয়েটার দিকে আশ্চর্য নজর বুলিয়ে নমনীয় ওষ্ঠপুট আপনা আপনি ফাঁক হয়ে এলো ওর। দুহাতে ঈশানীর বাহু আঁকড়ে ধরে অবাক স্বরে বলে উঠল, দাঁড়া দাঁড়া, তোকে দেখে নি আগে। ম্লান হাসল ঈশানী, কৌতুক করে শুধালো, বেশি সুন্দর লাগছে বুঝি? অজান্তেই মুখের উপর হাত চলে গেল নিঝুমের। হতচকিত নয়নজোড়া ঈশানীর উপর নিপতিত হল ফের। বাসন্তী রঙে গা ভাসায়নি ঈশানী আজ। পরেছে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে সুগঠিত নারী দেহের তির্যক অবয়বকে। কানের পাশ ঘেঁষে খোলা চুলে আটকে আছে রক্তিম লাল রোগোলাপ। পেলব মুখশ্রী জুড়ে গোলাপি ব্লাশের মিহি আস্তর। অধর ডগায় চিকচিক করছে রংহীন স্নিগ্ধ গ্লস।
নীল জলরাশির ন্যায় অকৃত্রিম চোখ দুটো আজ লাবণ্যতায় সিক্ত। চোখে পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষ দ্যুতি ছড়াচ্ছে সেগুলো। শেষ কবে এভাবে সেজেছিলি বলতো? নিঝুমের কথায় ফিক করে হাসল ঈশানী, জানালো, মনে নেই, তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানিং মনটা আমার বেশ ফুরফুরে, নয়তো আমি আর কনসার্ট অসম্ভব। শেষ কথাতে অবিশ্বাসের পারদ, বিতৃষ্ণায় চোখ বড় বড় করে ফেলল ঈশানী। মৃদু হাসির ঝঙ্কার ভেসে এলো অপর প্রান্ত থেকে। নিঝুম আশ্বস্ত করল ওকে, বলল, চিল ইস্যু আমি আছে তো, তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়ে থাকে, আমার অভ্যেস আছে। নিঝুমের কথার পাছে ঈশানী কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠের অযাচিত প্রশংসা বাক্য। হায় হায়, আমি তো দৃষ্টি ফেরাতে পারছি না, ফাগুনে বুঝি বউ ফুল ফোটে? অতর্কিতে চোখ ঘোরালো নিঝুম ঈশানী। আশ্চর্যের চরম শিহরে পৌঁছে চকিতে দৃষ্টিপাত করল অপর প্রান্তে। দেখল বুকের ওপর দুহাত ভাঁজ করে দেওয়ালে ঠেস দিয়ে নির্নিমেষ চোখে এদিকেই চেয়ে আছে পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক। তোমাকে আজ সত্যি সত্যি পরীর মতো লাগছে ঈশানী, শাড়ি পরিহিতা বাঙালি পরী, চমৎকার উপাধি দিয়েছি না বলো? ঠোঁট প্রসারণ করে নিঃশব্দে হাসতে লাগল ছেলেটি। কিঞ্চিত নাক ফুলিয়ে বিরস মুখে প্রত্যুত্তর করল ঈশানী। হেয়ালি করো না তো রিদান, যাও নিজের দোকানে যাও। উহু, মোটেই হেয়ালি করছি না, ওই চন্দনরঙা ফাঁকা কপালটা দেখছ, ওখানে একটা কালো টিপ খুব মানাতো, তাহলেই বাঙালি পরি শব্দটা পরিপূর্ণ। আঙুল উঁচিয়ে ঈশানীর কপালটাকে ইশারা করল রিদান। ওদিকে রিদানের ফ্লার্টিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টাল নিঝুম। অনর্থক কথায় গা ভাসাল না ঈশানী। রিদানকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে চট করে বলল, আরে তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখি। ধরফরিয়ে উঠল রিদান। তাড়াহুড়ো ঘাড় ঘুরিয়ে দোকানে চোখ বুলালো এক পলক, শুধালো, সত্যি বলছ? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশানী। ঈষৎ উচাটন স্বরে বলে, হ্যাঁ, মাত্রই ভেতরে ঢুকল দুজন। ঈশানীর কথায় একদণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুরসত পেল না রিদান। ব্যতিগ্রস্ত হয়ে তক্ষণই ঢুকে গেল দোকানে। কে এটা? দেখতে তো বেশ ভালোই। রিদান চলে যেতেই সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম। ভাবলেশহীন হয়ে সামনের অ্যান্টিকের শপটার পানে একপল দৃষ্টি বোলালো ঈশানী। অতঃপর জানালো, রিদান, পাশে যে বড় অ্যান্টিকের জিনিসপত্রের শপটা দেখছিস, ওটা ওর। এমনিতে ভদ্র, বেশ সাহায্যপরায়ণও বটে, তবে কথা একটু বেশি বলে, যেটা আমার একদমই পছন্দ নয়। তবে যাই বলিস, ছেলের ফ্লার্টিং স্কিল কিন্তু মারাত্মক। কেমন ইনিয়ে বিনিয়ে তোর প্রশংসা করে গেল দেখলি? নিঝুমের কথায় ঠোঁট উল্টালো ঈশানী। হাতের জিনিসগুলো সমেত দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতীত স্বরে বলল, কি জানি। সন্ধ্যার আকাশে তারার দেখা নেই। ঈষৎ মেঘে ঢাকা পড়েছে চিকন লম্বাটে চাঁদ। অবশ্য আজ চাঁদের আলো নিয়ে মাথা ব্যথা নেই কারোর। ধরণী জুড়ে রাতের পর্দা টেনে দিতেই জ্বলে উঠেছে রংবেরঙের স্টেজ লাইট। ফেরি আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার ডিউটি ছড়াচ্ছে পুরো রয়্যাল টিউলিপ। কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ। একপাশে তানপুরার তরঙ্গোচ্ছ্বাসে রবি ঠাকুরের অপার্থিব গানের সুরের অপার্থিব সুরের মূর্ছনায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা মিলিয়ে একযোগে গাইছে সকলে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ, মায়াবন বিহারিণী। একদিকে মায়াবন বিহারিণী মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা, অন্যদিকে নিগুড় আধারের বুক চিরে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন। চোখের পলকে তারা ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানি বীজ। কেউই সশস্ত্র নয় তারা, তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কের গভীর দৃষ্টি, যেন আদেশ পাওয়ার বিমূর্ত অপেক্ষা। সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিঝুম। জনসমাগমের মাঝখানে পড়ে কখন যে কুচি খুলে হাতে চলে এসেছে সেই হদিশ নেই ওর। কিন্তু যখন টের পেল, তখন সংকোচার বিরক্তির একনিষ্ঠতায় কুপোকাত মস্তিষ্ক। এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অগত্যায় উপায়ন্তর না পেয়ে ঈশানীকে ডেকে উঠল নিঝুম। ইস্যু, একটু ঝামেলা হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। আওয়াজের কারণে শব্দ শোনা মুশকিল, তবুও বহু কসরতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উল্টো প্রশ্ন ছুড়ল ঈশানী। কি হয়েছে, আমি কি সাথে আসব? এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো নিঝুম। বলল, আসার দরকার নেই, তুই এখানেই থাক, অন্য কোথাও যাস না। হারিয়ে গেলে আবার ঝামেলা, ভিড়ের মাঝে ফোন করলেও শুনতে পাবি না। ঠিক আছে, যা তুই, আমি এখানেই আছি, জলদি ফিরে আসিস। ঈশানীর কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেল নিঝুম। অচেনা ভিড়ের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতেই বেঘরে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। ভেতর ভেতর কেমন একটা অশুভ দাঙ্গা চলছে ওর, যেন কোথাও কিছু ঠিক নেই। বিতৃষ্ণায় তেতো হয়ে আছে জিভের ডাগা।
আজ একটা শুভ দিন, সবকিছু ভালোই হবে, সেই ভেবে নিজেকে খানিক আশ্বস্ত করল ঈশানী। ভুলভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করল কনসার্টে। ঠিক তখনই বলা নেই কওয়া নেই কোথা থেকে যেন ছুটে এসে ঈশানীর সামনে হাঁটু গেড়ে বসল রিদান। হাতে একগুচ্ছ তাজা গোলাপ। সেগুলো বাড়িয়ে দিল ঈশানীর পানে, চমৎকার হেসে বলল, গত 2 মাসে কতবার বলতে চেয়েছি তার ইয়ত্তা নেই। কেন যেন তোমার গম্ভীর ব্যক্তিত্ব বারবার পিছু হটিয়ে দিত আমাকে, কিন্তু আজ তো পিছু হটার সময় নেই, কারণ আজ তো শুধু পয়লা ফাল্গুন নয়, আজ ভালোবাসা দিবসও বটে। আজ না জানালে খুব আফসোস হতো মনে, তাই ভয়কে জয় করে কথাটা বলতে চলেই এলাম। ঈশানী, তোমার অকৃত্রিম রূপে বিমোহিত আমি, তোমার অপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে এই হৃদয়। তুমি কি তার দায়ভার নিবে? সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধমকে? মাথা ঘুরাচ্ছে ঈশানীর। এত মানুষের মাঝে এসব সার্কাজম মোটেই পছন্দ নয় ওর, অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বুলি আওড়াচ্ছে রিদান। ওকে এখনই সরানো দরকার। মানুষ কি ভাবছে? অত্যাধিক দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ঈশুর। কিছুতেই গোছানো শব্দগুলো বাক্যাকারে নির্গত হচ্ছে না কণ্ঠনালী ভেদ করে। তাও বহু তিতিক্ষার পরে সামান্য একটু বাক্য উচ্চারণ করল ঈশানী। দেখো রিদান, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, তুমি প্লিজ উঠে এসো, মানুষ দেখছে। মৃদু হাসল রিদান, বলল, তোমার অস্বস্তি হলে উঠে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ এগুলো ফিরিয়ে দিও না। মামার ঝুড়ির শেষ ফুলকটা নিয়ে এসেছি তোমার জন্য। না দেখো, ঠিক আছে। হাত উঁচিয়ে তৎক্ষণাৎ ঈশানীকে থামিয়ে দিল রিদান। ধাতস্থ স্বরে বলল, এখনই চিন্তিত হতে হবে না, উত্তরটা না হয় তোলা থাক, পরে শুনে নেব। অ্যাটলিস্ট ফুলগুলো তো নাও, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এদিক ওদিক অস্বস্তির নজর বুলিয়ে জলদি করে নিয়ে নিল ফুলগুলো, অতঃপর ঢুকিয়ে রাখল সোজা ব্যাগে। রয়্যাল টিউলিপের সুউচ্চ ভবনের টপ ফ্লোরের কাচের জানালাটা খোলা পড়ে আছে বহুক্ষণ। সেখানে নির্লিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরুষালী অবয়ব। ধারালো মুখশ্রী জুড়ে তার উদ্ভাসিত বাসবিকতা। ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীনে। নিচের দৃশ্যটুকু বিনা বাক্যে অবলোকন করে কর্ণকুহরে এয়ারপড বসালো সে। অতঃপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো, নিড সাম প্রাইভেসি। ব্যাস, সঙ্গে সঙ্গে গ্রেনেড বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল ধরিত্রী। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। জীবন নিয়ে পালানোর আমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগল বিকেলের সেই বাসন্তী রঙা ভৃঙ্গরাজের দল। অকস্মাৎ সহিংসতায় ভরকে গেল ঈশানী। চোখের সামনে দাউদাউ অগ্নিশিখার অপ্রতিরোধ্য বিচরণ। এ যেন বিভীষিকাময় রাশিয়ার একচ্ছত্র প্রতিচ্ছবি। ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে ছুটে গিয়ে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ জীবনযুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে বিভৎস লহমায়। এহেন নৃশংসতা দেখে দম আটকে আসছে ঈশানীর। ও নিজেও সকলের সঙ্গে পা মিলিয়ে ছুটতে চাইল অর্হনিশ, তবে সুযোগ হল না আর। তার আগেই ক্লোরোফর্মের তীক্ষ্ণ গন্ধে ভারী হয়ে এলো মস্তিষ্ক। একটু একটু করে নিভে এলো অক্ষিপুট। অবশেষে শরীরের সমস্ত শক্তি অচিরেই ম্লান হল অগ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায়। ঝিম ধরা শুনশান নিস্তব্ধতায় বিষণ্ণ লাগছে চারিপাশ। বিকেলের আনন্দ উৎসবের সেই মনমাতানো আমেজ কোনো কিছুই অবশিষ্ট নেই আর। বিমূর্ষ নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব। বড্ড বেশি দুশ্চিন্তায় ধরে আছে মাথাটা। চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক। আশেপাশে আলোর উপস্থিতি ক্ষীণ, ঝাপসা দৃশ্যপট। কাউচ চেয়ারের হেডবোর্ড থেকে মাথাটা টেনে তুলতে প্রচণ্ড বেগ পোহাতে হলো ঈশানীর। জুৎসই বসার জায়গা, ঘরময় পুরুষালী ক্লোনের নেশালো সুঘ্রাণ। মানুষের উপস্থিতি সুস্পষ্ট। সহসা ভারী হয়ে আসা চোখ দুটোকে হালকা করার প্রয়াসে বার কয়েক পলক ছাড়ল ঈশানী। তখনই কর্ণকুহর ভেদ করল অতি পরিচিত একরাশ ভারী পুরুষালী কণ্ঠস্বর, লং টাইম নো সি বেব। হাস্কি আওয়াজটা ছিল কর্ণগহ্বরে আলতো আদর বোলানোর মতোই আকর্ষণীয় আর বেসামাল। তবে ঈশানীর মাঝে লক্ষণীয় হল সম্পূর্ণ ভিন্ন ভাবাবেগ। বাক্যটুকু শ্রবণ করা মাত্রই অতর্কিত আশঙ্কায় ধরফরিয়ে উঠল ওর হৃদযন্ত্র। আরও কয়েক দফা অক্ষিপল ছেড়ে দৃষ্টি স্থাপন করল সম্মুখে। দেখল ওর থেকে কয়েক হাত দূরে অন্য একটি কাউচ চেয়ারে পায়ে পা তুলে বসে আছে সুঠামদেহী এক সুদর্শন পুরুষ। আপাদু মস্তক কালো দিয়ে মোড়ানো সে। মারাত্মক আকর্ষণীয় তার চাহনি। মাস্কেল আড়ালে মুখ ঢাকা থাকলেও অতি পরিচিত সেই পিয়ারসার্ড ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দুটোকে চিনতে কিয়ৎক্ষণ সময় নষ্ট হল না ঈশানীর। এই চোখ, এই চাহনি, এই কণ্ঠস্বর যা ওকে মিশ্র অনুভূতি দেয় প্রতি মুহূর্তে। কখনো পাহাড় সমান ঘৃণা, তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন। এই চোখ যে এত সহজে ভোলার নয়, কিন্তু এখন এই মুহূর্তে নিষিদ্ধ দুনিয়ার সম্রাট, আধারের নিশাচর মাফিয়া বসটা
মেয়েটার অপ্রত্যাশিত দর্শনে অকস্মাৎ আতকে ওঠে ঈশানী। মুখ থেকে রক্ত সরে গিয়ে মুহূর্তেই থমথমে ফ্যাকাশে বর্ণ ধারণ করে নমনীয় পেলব কপল। মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয় রাশিয়ায় ফেলে আসা পদে পদে নৃশংসতার সেই ভয়াবহ স্মৃতির অধ্যায়। কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে এক পলক পরক করে শুষ্ক ঢোক গিলল ঈশানী। কণ্ঠনালীতে রাজ্যের আড়ষ্ঠতা ধরে রেখে কম্পিত স্বরে বলে উঠল, এরিস। বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো এক চিলটে ম্লান হাসির নৈশব্দিক মিশ্র ধ্বনি। সে আওয়াজে ফের গুটিয়ে গেল ঈশানী। মনে আছে তাহলে? পুরুষালী কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ। বোকা মেয়েটা তা বুঝলে তো, বরং মাফিয়া বসের কথার প্রত্যুত্তরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে। ফুপিয়ে কান্নার তোড়ে কেঁপে উঠল সর্বাঙ্গ। ক্রন্দনরত অবস্থাতেই ভয়ার্ত স্বরে বলল, কেন ফিরে এসেছেন আপনি আবার? কেন বারবার আমার সাজানো জীবনটাকে পায়ে পিষে থচনচ করে দিয়ে যান সবসময়? বিশ্বাস করুন, বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার। সত্যি হাঁপিয়ে উঠেছি আমি। কেন এসেছি সত্যিই জানতে চাও? ভরাট গলায় প্রশ্ন ছড়ল এরিস। ওদিকে এরিসের কণ্ঠস্বর কানে আসা মাত্রই কান্না থামালো ঈশানী। তাড়াহুড়ো চোখ মুছে উঠে দাঁড়ালো কাউচ ছেড়ে। বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, কিছু জানার নেই আমার, দয়া করে যেতে দিন। ঈশানী সামনে এক পা দিয়েছে কি দেয়নি তার আগেই শিকারী হস্তে আচমকা কোমরে টান মেরে ওকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল এরিস। নমনীয় হাতের কবজিদ্বয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে। গ্রীবাদের সামান্য নিচে নামিয়ে ক্রন্দনরত মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত পিষল মাফিয়া বস। হিসহিসিয়ে বলল, জানতে চাও না কেন? মাফিয়া বসের ক্রুদ্ধ স্বর আর ডমিনেটিং আচরণে হৃদযন্ত্র থমকে গেল ঈশানীর। চোখ তুলে তাকানোর সাহস হল না আর। লুক অ্যাট মি। কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। সে আদেশ মান্য করল না ঈশানী। বরাবরের মতোই মেয়েকি আত্মবিশ্বাসের বশীভূত হয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল চুপচাপ। মেয়েটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষিপ্রতা ছড়িয়ে পড়ল মস্তিষ্কে। তৎক্ষণাৎ হাতের বাঁধন শক্ত করল সে। তীব্র অধিকারবোধ দেখিয়ে বলল, লুক অ্যাট মি রাইট নাও, আই ওয়ান্ট টু সি ইয়োর ব্লু আইজ। মুহূর্তেই ভেতরের পৈশাচিক মন খেকিয়ে উঠল ওর। তীব্র বাধা প্রদান করে বলল, এত উতলা হোস না, ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর। ভিতর ভিতর বিভ্রান্তির টানাপড়নে দমে গেল এরিস। দৃষ্টির মিলন ঘটল না আজ আর। তবে বাহু মাঝে আবদ্ধ থাকা শীর্ণকায় মেয়েটাকে হুট করে এত কাছে আবিষ্কার করে মাথা চাড়া দিয়ে উঠল ভেতরের অন্য এক নিষিদ্ধ প্রেমানুভূতি। নিগুড় দর্শনে ঈশানীর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল এরিস। শাড়ি পরিহিত মেয়েটাকে অপ্সরার মতোই স্নিগ্ধ দেখাচ্ছে। বুজে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটল সমগ্র মুখশ্রী জুড়ে। সর্বশেষে নজর আটকালো তীর তীর করে কাঁপতে থাকা মোলায়েম ওষ্ঠপুটের নরম ভাজে। বেঘুলে ঠোঁট বাড়ালো মাফিয়া বস। আর একবার সেই সুমিষ্ট স্বাদ গ্রহণের নিদারুণ প্রচেষ্টা। ওদিকে মুখের কাছে পুরুষালী তপ্ত নিঃশ্বাস অনুভূত হতেই হতচকিত হল ঈশানী। এই নিঃশ্বাস ওর নিকট পরিচিত, কারণ সেবার পেন্ট হাউসে বসে এই একই কাজ করেছিল এরিস। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার? মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পড়তেই চকে চোখ খুলে ফেলে ঈশানী। খারাপ লোকটাকে এতটা কাছাকাছি আবিষ্কার করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল হঠাৎ, না! থমকে গেল এরিস। নিঃশব্দে ওঠানামা করল তার পুরুষালী অ্যাডামস অ্যাপল। মনে হয় বড় সড়ো ঢোক গিলেছে। কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্রস্টিটিউট মনে হয়? শাট আপ! নিজের ভালো চাইলে এই ছোট্ট মুখটা বন্ধ করো এক্ষুনি। অকস্মাৎ ধমকে ধরফড়িয়ে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখল মেঝেতে। ওর কথায় ভীষণ চটে গেল এরিস। মস্তিষ্ক জুড়ে উদ্ভাসিত হল আগ্নেয়গিরির জ্বলন্ত দাবানল। চোয়াল শক্ত হয়ে এলো মাত্রাতিরিক্ত ক্রোধে। কিন্তু ঈশানীকে আঘাত করতে পারবে না ও। ফলশ্রুতি দেওয়ালেই পাঞ্চ বসিয়ে দিল সবেগে। এরিসের কর্মকাণ্ড পরখ করে উদ্গ্রীব হয়ে ওঠে ঈশানী। প্রথমে কবজি ছাড়ানোর বৃথা প্রচেষ্টা চালিয়ে ফের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে চাইল লোকটাকে। ঈশানীর আচানক বল প্রয়োগে ঠাস করে দেয়ালের সঙ্গে ধাক্কা খেল বেখেয়ালি এরিস। ক্রমশ একই কাজে অবিরত থেকে উদ্ভ্রান্ত স্বরে চেঁচিয়ে ওঠে ক্রন্দনরত মেয়েটা, যেতে দিন আমাকে, যেতে দিন! পাইথম লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদানে তৎক্ষণাৎ সচকিত হল মূর্তিমান গার্ডস। এতক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ডসগুলো দায়িত্বের জের ধরে অকস্মাৎ রাইফেল তাক করালো ঈশানীর কপালে। এহেন কাণ্ডে ঈশানীকে একটানে অন্য পাশে সরিয়ে নিয়ে গার্ডসদের দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করল এরিস। হিংস্র দানবের ন্যায় গর্জে উঠে বলল, If she gets a little scratch, then I'll be the one who takes your lives first. তৎক্ষণাৎ থমকে গেল সকলে। আতঙ্কিত হয়ে নামিয়ে নিল অস্ত্রের বহর। মাথা নমিত করে ইস্যুকে একযোগে কুর্শিন জানিয়ে পিছু হাঁটল জোর কদমে। এরিসের কথায় হতবিভ্বল ঈশানী। ও নিজেও ঠিক বুঝতে পারল না কি হলো হঠাৎ। মাফিয়া বস কি বলল একটু আগে?
আমি কি ভুল শুনেছি নাকি ইংরেজির ভুলভাল অর্থ বুঝেছি? আপন মনে বিড়বিড় করল ইস্যু। তখনই হাতের বাঁধন ঠিলে করল এরিস। নিগুড় স্বরে বলল, তুমি যেতে পারো। সম্বিত ফিরে পায় ঈশানী। বন্দি খাঁচা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত পাখির ন্যায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তাড়াহুলো কদমে পা বাড়ায় দরজার অভিমুখে। তবে কোনো এক সুপ্ত পিছুটান ফের আটকে দিল ওকে। অগত্যা তীক্ষ্ণ টান অনুভব করল শাড়ির আঁচলে। চকে পিছু ঘুরল ঈশানী। দেখল এরিসের সিলভার রঙের মেটালিক ব্রেসলেটের সঙ্গে আটকে আছে ওর শাড়ির আঁচল। কেন যেন বারবার এরিসের ইউবানের সঙ্গেই আটকে যায় ও। বাধা পড়ে যায় অজ্ঞাত দোটানায়। এরিস চেয়ে আছে নির্লিপ্তে। ঈশানীও পিছিয়ে এলো পুনরায়। বার কয়েক নিজের অপটু হাতে টেনে টুনে ছাড়ানোর প্রচেষ্টা চালালো আঁচলটা, কিন্তু কাজ হলো না। অথচ মাফিয়া বসের দৃষ্টির অগোচরে যাওয়ার প্রয়াসে উদ্গ্রীব হয়ে আছে মেয়েটা। সোজা কথায় বলতে গেলে পালাতে চাইছে মেয়েটা। তাই তো হাজারবার টেনে টুনেও আলাদা করতে না পেরে অবশেষে নিজের আঁচলটাই ছিঁড়ে ফেলার পায়রা করল ইস্যু। তখনই নতুন উদ্যমে টান পড়ল আঁচলে। এবার আর সুপ্ত টান নয়, জোর প্রকোপে মেয়েটাকে নিজের দিকে টেনে নিয়ে এলো এরিস। যার দরুন তাড়াহুড়ো আঁচল সামলালো ঈশানী। বিরক্তিতে চিরবিড়িয়ে উঠে বলল, কি করলেন এটা? ভাবান্তর দেখা গেল না এরিসের। সে নির্বিকার। বিনা বাক্যে নিজের কবজি থেকে ব্রেসলেটটা খুলে ছেড়ে দিল আঁচলটা। সহসা লজ্জিত হল ঈশানী, সেই সাথে অনুতপ্ত। ব্রেসলেটটা পাওনা রইল। বাক্য সম্পূর্ণ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মাফিয়া বস। ঈশানীও আগ বেড়ে কথা বলার সাহস দেখালো না আর। আঁচলের সঙ্গে আটকে যাওয়া এরিসের ব্রেসলেট সমেত কক্ষ ত্যাগ করল নৈশব্দে।